আজকে আমরা ডুব দেব ৯৯ সালের সেই আইকনিক চলচ্চিত্র টাইটানিকের নির্মাণ পর্বের গভীরে। হ্যাঁ, আর আমাদের হাতে থাকা বেশ কিছু গবেষণা প্রতিবেদন আর সাক্ষাৎকার থেকে আমরা দেখব কিভাবে একটা প্রজেক্ট যাকে তো মুক্তির আগে সবাই এক কথায় বলছিল বিপর্যয়ের রেসিপি। একদম পত্রিকাগুলো তো তখন মজা করে নামই দিয়েছিল জলের ওপর হেভেন্স গেট, মানে আরেকটা কুখ্যাত ফ্লপ সিনেমার নামে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই বিশাল প্রজেক্টের পেছনের মূল চালিকা শক্তি কিন্তু কোনো প্রেমের গল্প ছিল না। আসলে ছিলই না, ছিল পরিচালক জেমস ক্যামেরনের গভীর সমুদ্র অন্বেষণের একটা তীব্র, মানে প্রায় অবসেসিভ একটা ইচ্ছা। তাই নাকি? আমাদের সূত্রগুলো বলছে জ্যাক আর রোজের প্রেমের গল্পটা ছিল আসলে ওই ব্যয়বহুল সমুদ্র অভিযানের জন্য স্টুডিওর টাকা পাওয়ার একটা উপায়। ক্যামেরন নিজেই নাকি প্রথমে এটাকে একটা স্যাপি লাভ স্টোরি বলে উড়িয়ে দিয়েছিলেন। দারুণ একটা পয়েন্ট। চলুন তাহলে ঠিক এখান থেকেই শুরু করা যাক। ক্যামেরন ঠিক কিভাবে ফক্স স্টুডিওকে এত বড় একটা বাজেটের জন্য রাজি করালেন? তার প্রস্তাবনাটা ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু মারাত্মক প্রভাবশালী। আমি শুনেছি তিনি নাকি স্টুডিওর কর্তাদের টাইটানিকের ধ্বংসাবশেষের একটা ছবি দেখিয়েছিলেন। হ্যাঁ, আর সোজা সাপটা 5টা শব্দ বলেছিলেন, রোমিও অ্যান্ড জুলিয়েট ওই জাহাজে। আর ওই 5টা শব্দই যথেষ্ট ছিল। যথেষ্ট ছিল, কারণ শুধু সমুদ্রের নিচের ফুটেজের জন্য কোনো স্টুডিও তো $200 মিলিয়ন দিত না। কিন্তু রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো একটা চিরন্তন প্রেমের গল্পের আবেদন ছিল, মানে সর্বজনীন। আচ্ছা, আর ক্যামেরন এতটাই মরিয়া ছিলেন যে তিনি চিত্রনাট্য লেখারও আগে আসল টাইটানিকের ধ্বংসাবশেষের ফুটেজ ধারণ করতে চেয়েছিলেন। বলেন কি? চিত্রনাট্য লেখারও আগে? হ্যাঁ, এর জন্য রাশিয়ার একটা গবেষণা জাহাজ কেলডিশ আর তার সাথে থাকা দুটো সাবমেরিন মির-1 ও মির-2 ভাড়া করা হয়েছিল। তার মানে সিনেমার মূল আত্মার জন্ম হয়েছিল ১২,৫০০ ফুট সমুদ্রের নিচে, কোনো অভিনেতা অভিনেত্রী সেটে আসার অনেক আগেই। ঠিক, আর ওই গভীরে শুটিং করা তো সহজ ছিল না। অভিযানগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জলে চাপ তো অসম্ভব ছিল নিশ্চয়ই। প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ৬,০০০ পাউন্ড। বিশেষভাবে ওই গভীরতায় কাজ করার জন্য নতুন ক্যামেরা আর আলোর ব্যবস্থা তৈরি করতে হয়েছিল। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? একবার তো অপ্রত্যাশিত স্রোতের কারণে সাবমেরিনগুলো ধ্বংসাবশেষের সাথে প্রায় ধাক্কা খেয়েই ফেলেছিল, যা এক ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারত। সর্বনাশ। কিন্তু এই ঝুঁকি নেওয়ার কারণে আমরা সিনেমার শুরুতে ওই ভুতুরে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই, যেমন ধরুন মরিচা ধরা ঝাড়বাতি বা জাহাজের সেই করিডর। যা প্রায় ১ শতাব্দী ধরে অন্ধকারে ডুবেছিল। এই আসল ফুটেজই তাহলে পুরো সিনেমার প্রোডাকশন ডিজাইনকে অনুপ্রাণিত করেছিল। একদম। আসল ধ্বংসাবশেষের পর আসে তাকে প্রায় নিখুঁতভাবে আবার তৈরি করার পালা। এর জন্য তো মেক্সিকোর রোজারিটো বিচে ৪০ একর জমি কিনে আস্ত একটা নতুন স্টুডিও বানানো হলো, বাজা স্টুডিও। হ্যাঁ, আর সেখানে তৈরি হলো ১৭ মিলিয়ন গ্যালন জল ধারণ ক্ষমতার এক বিশাল ট্যাঙ্ক। যেটা এমনভাবে বানানো হয়েছিল যাতে মনে হয় জাহাজের চারদিকে শুধু দিগন্ত বিস্তৃত মহাসাগর। আর এখানেই প্রোডাকশনের সবচেয়ে অদ্ভুত আর মজার চ্যালেঞ্জটা সামনে আসে। একে বলা হয় স্টারবোর্ড সাইড অ্যানোমালি। স্টারবোর্ড সাইড অ্যানোমালি সেটা কি? ইতিহাসে আসল টাইটানিক সাউদাম্পটন বন্দর ছেড়েছিল তার বাম দিক বা পোর্ট সাইড দিয়ে, কিন্তু বাজা স্টুডিওতে বাতাসের প্রবাহ আর সূর্যের আলোর সেরা ব্যবহার করার জন্য ক্যামেরন জাহাজের ডান দিক বা স্টারবোর্ড সাইড তৈরি করেন। ১ মিনিট, আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ, জাহাজের ডান দিক বানিয়ে সেটাকে বাম দিক হিসাবে দেখানো হয়েছে। তার মানে তো পোস্ট প্রোডাকশনে সবকিছু আয়নার মতো উল্টে দিতে হয়েছিল। এটা তো প্রোডাকশনের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হবার কথা। ঠিক তাই, আর এটাই ক্যামেরনের কাজের ধরনকে চিনিয়ে দেয়। তার কাছে শৈল্পিক দৃষ্টিভঙ্গি, মানে সঠিক আলো পাওয়াটা যে কোনো লজিস্টিক্যাল দুঃস্বপ্নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অবিশ্বাস্য। জাহাজে ওঠার দৃশ্যসহ অনেক দৃশ্যই পরে আয়নার মতো ফ্লিপ করা হয়। এর জন্য সেটের প্রত্যেকটা জিনিস, মানে হোয়াইট স্টার লাইনের লোগো, লাইফবোটের নাম্বার, এমনকি পোশাকের বোতাম পর্যন্ত। হ্যাঁ, পোশাকের বোতাম পর্যন্ত উল্টো করে তৈরি করতে হয়েছিল। অভিনেতাদের নির্দেশ দেয়া হয়েছিল বিপরীত হাতে কাজ করার জন্য। ক্যামেরনের নিজের ভাষায় এটা ছিল একটা পরম দুঃস্বপ্ন। অবিশ্বাস্য। এরকম একটা দুঃস্বপ্নের মতো সেটে কাজ করার জন্য তো অভিনেতাও দরকার ছিল দুঃসাহসী।
আর জ্যাক আর রোজের জন্য সঠিক অভিনেতা খুঁজে পাওয়াটাও তো প্রায় সিনেমার মতো একটা নাটকীয় গল্প, তাই না? অবশ্যই স্টুডিওর প্রথম পছন্দ কিন্তু লিওনার্ডো ডিক্যাপ্রিও বা কেট উইন্সলেট ছিলেন না। তাই নাকি? তাহলে পেয়েছিলেন? জ্যাক ডসন চরিত্রের জন্য তাদের পছন্দ ছিল ম্যাথিউ ম্যাকানাগি, আর রোজের জন্য গ্যুইনেথ প্যালট্রো। এমনকি ক্রিশ্চিয়ান বেল, টম ক্রুজ, ক্লেয়ার ডেনজের মতো তারকাদেরও নাম ভাবা হয়েছিল। তাহলে কেট উইন্সলেট কিভাবে এলেন? কেট উইন্সলেট ছিলেন একেবারে যাকে বলে নাছোড়বান্দা। ক্যামেরন প্রথমে তাকে নিতেই চাননি, কারণ কেট তখন পিরিয়ড ড্রামায় বেশি অভিনয় করতেন বলে তার একটা তকমা হয়ে গিয়েছিল করসেট কেট। আচ্ছা, মানে টাইপকাস্ট হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ক্যামেরন ভেবেছিলেন এটা একটা অলস কাস্টিং হবে। কিন্তু উইন্সলেট হাল ছাড়েননি। তিনি ক্যামেরনের ফোন নাম্বার জোগাড় করে সরাসরি ফোন করে বলেন, আপনি যদি আমাকে কাস্ট না করেন তবে আপনি সত্যিই একটা বোকামি করছেন। সরাসরি এই কথা? এখানে শেষ নয়, তিনি ক্যামেরনকে একটা লাল গোলাপও পাঠান, সাথে একটা কার্ডে লেখা ছিল, আপনার রোজের পক্ষ থেকে। একেই বলে জেদ। বোঝাই যাচ্ছে তিনি চরিত্রটা পাওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন। এই জেদটাই হয়তো পরে রোজ চরিত্রে ফুটে উঠেছিল। কিন্তু ডিক্যাপ্রিওর ব্যাপারটা তো উল্টো ছিল। তিনি তো প্রথমে চরিত্রটি করতেই চাননি, তাই না? একদমই চাননি। একজন উঠতি তারকা কেন টাইটানিকের মতো এত বড় প্রজেক্ট ফিরিয়ে দিতে চেয়েছিলেন? কারণ তার কাছে জ্যাক ডসনের চরিত্রটিকে খুব সাধারণ এবং হালকা মনে হয়েছিল। ডিক্যাপ্রিও তখন জটিল, ডার্ক চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন। আচ্ছা। স্ক্রিন টেস্টের জন্য যখন তিনি আসেন তখন তিনি স্ক্রিপ্ট পড়তেও অস্বীকার করেন। ভেবেছিলেন এটা একটা সাধারণ মিটিং। তারপর? ক্যামেরন তাকে সাফ জানিয়ে দেন, দেখো, তুমি হয় পড়বে অথবা তুমি চরিত্রটি পাবে না। এই বিশাল প্রোডাকশন আমি এমন কারো জন্য নষ্ট করব না যে মন দিয়ে কাজ করবে না। বেশ কড়া কথা। এরপর ডিক্যাপ্রিও অনিচ্ছার সাথে যখন পড়তে শুরু করেন, ক্যামেরনের ভাষায় হঠাৎ করেই যেন কালো মেঘ সরে গেল এবং এক ঝলক সূর্যের আলো এসে জ্যাককে আলোকিত করল। বাহ! দুজনের মধ্যে রসায়ন এতটাই স্পষ্ট ছিল যে ক্যামেরন সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলেন তিনি তার জ্যাককে খুঁজে পেয়েছেন। যাক, শেষ পর্যন্ত জ্যাক তার রুজকে পেল। কিন্তু সিনেমার শুটিংয়ের পরিবেশ নাকি প্রচণ্ড কষ্টসাধ্য আর বিশৃঙ্খল ছিল। ছিল তো। নোভা স্কোটিয়ায় শুটিংয়ের শেষ রাতের ওই ঘটনাটা তো রীতিমতো অবিশ্বাস্য। আপনি নিশ্চয়ই সেই বিষাক্ত স্যুপের ঘটনার কথা বলছেন। হ্যাঁ, ওটা সিনেমার ইতিহাসের অন্যতম অদ্ভুত ঘটনা। ক্যাটারিং থেকে সরবরাহ করা ক্ল্যাম চাউডার বা ঝিনুকের স্যুপ খেয়ে জেমস ক্যামেরন সহ প্রায় ৮০ জন ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েন। ৮০ জন? হ্যাঁ, অনেকে হ্যালুসিনেশন দেখতে শুরু করেন, আতঙ্কিত হয়ে পড়েন, কেউ হাসতে বা কেউ কাঁদতে শুরু করেন। অবিশ্বাস্য। মানে সিনেমার সেটে সত্যি সত্যি গণহারে হ্যালুসিনেশন হচ্ছিল। এটা তো সিনেমার গল্পের চেয়েও বেশি নাটকীয়। প্রত্যক্ষদর্শীরা জানান সেটে তখন চরম বিশৃঙ্খলা। কেউ কেউ হুইল চেয়ারে করে এদিক ওদিক ঘুরছিল, আবার কেউ নেশাগ্রস্ত অবস্থায় নাচছিল। কিন্তু কারণটা কি ছিল? পরে জানা যায় স্যুপে হ্যালুসিনোজেনিক ড্রাগ পিসিপি বা এঞ্জেল ডাস্ট মেশানো হয়েছিল। বলেন কি? ক্যামেরন বুঝতে পেরেছিলেন খাবারে কিছু একটা আছে, তাই তিনি জোর করে বমি করে ড্র্যাগের প্রভাব থেকে বাঁচার চেষ্টা করেন। এই অপরাধের রহস্য আজও সমাধান হয়নি। কোনো ধারণা আছে কি করতে পারে? সবচেয়ে প্রচলিত ধারণাটি হল ক্যামেরনের কঠোর এবং অনেকের মতে স্বৈরাচারী পরিচালনায় ক্ষুব্ধ কোনো ক্রু সদস্যই প্রতিশোধ নিতে এই কাজটি করেছিলেন। একদিকে লাগাম ছাড়া বাজেট, অন্যদিকে সেটে এই ধরনের বিশৃঙ্খলা। এবারই বুঝতে পারছি পত্রিকাগুলো কেন একে জলের ওপর হেভেন্স গেট বলছিল। ঠিক। আর অভিনেতাদের জন্য তো কাজ করাটা সহজ ছিল না। বিশেষ করে কেট উইন্সলেটের অভিজ্ঞতা তো ভয়াবহ ছিল। একদম। কেট উইন্সলেট বাস্তবসম্মত অভিনয়ের জন্য পোশাকের নিচে ওয়েটস্যুট পরতে রাজি হননি। কেন? তিনি চরিত্রটা অনুভব করতে চেয়েছিলেন। ফলে ঘণ্টার পর ঘণ্টা হিমশীতল জলে অভিনয় করতে গিয়ে তিনি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন এবং প্রায় নিউমোনিয়ার কাছাকাছি পৌঁছে যান। সর্বনাশ! একবার তো জলের নিচে ডুবে যাওয়ার দৃশ্যে তার ভারী কোট একটা গেটে আটকে যাওয়ায় তিনি প্রায় ডুবেই যাচ্ছিলেন। এই ঘটনাগুলো তো ক্যামেরন আর তার মধ্যে সম্পর্ক বেশ তিক্ত করে তুলেছিল নিশ্চয়ই। তুলেছিল। আসলে ক্যামেরন এতটাই চাপের মধ্যে ছিলেন যে স্টুডিও যাতে বাজেট বাঁচাতে কোনো দৃশ্য কেটে না দেয় সেজন্য তিনি তার $8 মিলিয়ন পরিচালকের পারিশ্রমিক এবং সিনেমার লভ্যাংশের অংশ ছেড়ে দিতে রাজি হয়েছিলেন। এই সমস্ত শারীরিক কষ্টের পাশাপাশি সিনেমাটিতে তো প্রযুক্তির এক অবিশ্বাস্য ব্যবহারও ছিল।
90-এর দশকের শেষে দাঁড়িয়ে কিভাবে এতটা বাস্তবসম্মত ভিজুয়াল এফেক্টস তৈরি করা সম্ভব হয়েছিল? ধরুন কম্পিউটারে তৈরি জলের দৃশ্যগুলো। হ্যাঁ, ওগুলো তো অসাধারণ ছিল। আরএটে নামে একটি কোম্পানির সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল, যা মূলত মার্কিন সরকারের জন্য স্যাটেলাইট থেকে পাওয়া সমুদ্রের ছবি বিশ্লেষণ করত। মানে যে প্রযুক্তি হয়তো সামরিক বা গোয়েন্দা কাজে ব্যবহৃত হতো, সেই প্রযুক্তিকে সিনেমার পর্দায় শিল্প তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল। ঠিক তাই। আর এ কারণেই টাইটানিকের জলের দৃশ্যগুলো তখনকার সময়ে এতটা বাস্তব মনে হয়েছিল। এর আগে কোনো সিনেমাতে কম্পিউটারে তৈরি জলকে এতটা জীবন্ত দেখানো সম্ভব হয়নি। প্রযুক্তির এক যুগান্তকারী রূপান্তর। একইভাবে জাহাজের ডেকে হাজার হাজার যাত্রী দেখানোর জন্য ব্যবহার করা হয়েছিল ডিজিটাল এক্সট্রা। এটা কি আজকের দিনের মোশন ক্যাপচারের মতো ছিল? বলা যেতে পারে এটা ছিল মোশন ক্যাপচার প্রযুক্তির একটা প্রাথমিক রূপ। কয়েকজন অভিনেতা সেন্সর লাগানো স্যুট পরে হাঁটা, দৌড়ানো বা পড়ে যাওয়ার মতো সাধারণ কাজগুলো করতেন। আর তারপর পরে সেই নড়াচড়ার ডেটা ব্যবহার করে কম্পিউটারে শত শত ডিজিটাল মানুষ তৈরি করা হতো এবং তাদের জাহাজের ডেকে বসিয়ে দেওয়া হতো। বাহ! সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটা মনে আছে, যেখানে একজন যাত্রী জাহাজ খাড়া হওয়ার পর প্রোপেলারে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, প্রোপেলার গায়ে। ওই চরিত্রটি ছিল সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড। আচ্ছা, আর অভিনেতাদের নিঃশ্বাসের সাথে যে বাষ্প বেরোচ্ছিল, সেটাও তো কম্পিউটারে তৈরি, তাই না? হ্যাঁ, ওটা ছিল আরও এক অবিশ্বাস্য শ্রমসাধ্য কাজ। যেহেতু ট্যাঙ্কের জল অভিনেতাদের স্বাস্থ্যের কথা ভেবে গরম রাখা হয়েছিল, তাই তাদের মুখ থেকে ঠান্ডা আবহাওয়ার মতো বাষ্প বেরোচ্ছিল না। একদম। এই কোল্ড ব্রেথ এফেক্টটি তৈরি করার জন্য ভিএফএক্স টিম একটি ঠান্ডা ঘরের ভেতরে মানুষের নিঃশ্বাসের বাষ্প ভিডিও করে। পরে সেই বাষ্পের ফুটেজগুলো ডিজিটালভাবে প্রতিটি দৃশ্যে অভিনেতাদের মুখের নড়াচড়ার সাথে মিলিয়ে যোগ করা হয়েছিল। এই খুঁটিনাটি বিষয়ের প্রতি নজরই সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অবশ্যই ভিজুয়াল এফেক্টসের মতোই সিনেমার সঙ্গীতও তো ইতিহাস তৈরি করেছিল। কিন্তু জেমস ক্যামেরন নাকি সিনেমার শেষে কোনো পপ গান ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন। তিনি একেবারেই রাজি ছিলেন না। তিনি মনে করতেন এটা সিনেমার ঐতিহাসিক গাম্ভীর্য নষ্ট করে দেবে। কিন্তু সুরকার জেমস হর্নার গোপনে মাই হার্ট উইল গো অন গানটি তৈরি করেন। গোপনে? হ্যাঁ, তিনি সেলিন ডিয়নের কাছে যান, কিন্তু ডিয়ন প্রথমে গানটি গাইতে রাজি ছিলেন না। তার মনে হয়েছিল এটা তার ক্যারিয়ারের জন্য ঠিক হবে না। তাহলে রাজি হলেন কিভাবে? আর শোনা যায় আমরা যে ভার্সনটা শুনি সেটা নাকি একটা ডেমো রেকর্ডিং। হ্যাঁ, তার স্বামী ও ম্যানেজার রেনে আঞ্জিলের অনুরোধে তিনি শেষ পর্যন্ত একটি ডেমো রেকর্ড করতে রাজি হন। আর অবিশ্বাস্য ব্যাপার হল, তিনি যে ডেমোটি মাত্র এক টেকে রেকর্ড করেছিলেন, সেটাই ফাইনাল ভার্সন। সেটাই চলচ্চিত্রে ব্যবহার করা হয়। রেকর্ডিংটি এতটাই নিখুঁত আর আবেগ ঘন ছিল যে নতুন করে আর রেকর্ড করার প্রয়োজনই পড়েনি। তারপর ক্যামেরনকে শোনানো হলো। হর্নার সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন এবং ক্যামেরনের মেজাজ ভালো দেখে একদিন তাকে গানটি শোনান। ক্যামেরন প্রথমে দ্বিধায় থাকলেও পরে বুঝতে পারেন যে একটি হিট গান সিনেমার মার্কেটিংয়ে অনেক সাহায্য করতে পারে। বাকিটা তো ইতিহাস। মুক্তির আগে সবাই ধরে নিয়েছিল সিনেমাটি ব্যর্থ হবে, কিন্তু এটি টানা 15 সপ্তাহ বক্স অফিসের শীর্ষে ছিল। ইতিহাসের প্রথম চলচ্চিত্র হিসেবে $1 বিলিয়ন আয় করে এবং 11টি অস্কার জেতে। ঠিক। কিন্তু এত বছর পরেও একটা বিতর্ক কিন্তু আজও রয়ে গেছে। আমি জানি আপনি কোন বিতর্কের কথা বলছেন। জ্যাককে দরজার ওই ভামা অংশে রোজের সাথে বাঁচতে পারত? হ্যাঁ, ঠিক তাই। মিথবাস্টার্স নামের একটি টিভি শো দেখেছিল যে জায়গা থাকলেও দুজনের ভারে দরজাটি বয়েন্সি হারিয়ে ডুবে যেত। যদিও তারা একটা উপায় বের করেছিল যে রোজের লাইফ জ্যাকেটটি দরজার নিচে বেঁধে দিলে হয়তো ভেসে থাকা সম্ভব হতো। কিন্তু ক্যামেরনের যুক্তিটা কি? ক্যামেরনের যুক্তিটা পুরোপুরি শৈল্পিক। তিনি বলেন, চিত্রনাট্যের 167 নম্বর পৃষ্ঠায় লেখা আছে জ্যাক মারা যাবে, সুতরাং সে মারা যাবে। এটাই শেষ কথা। মানে গল্পের প্রয়োজনে তাকে মরতেই হতো। একদম। গল্পটা ছিল প্রেম, ত্যাগ আর বিচ্ছেদের। সেই ট্র্যাজেডির জন্য জ্যাকের মৃত্যুই ছিল অপরিহার্য। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, গভীর সমুদ্রের প্রতি এক পরিচালকের তীব্র আকর্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, সেটের চরম বিশৃঙ্খলা, এই সব কিছুর ফসল ছিল টাইটানিক। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ নির্মাণ প্রক্রিয়া এবং অভিনয় শিল্পীদের অধ্যবসায়।
এটা প্রমাণ করেছিল যে একটা চিরন্তন প্রেমের গল্প যদি বিশাল ক্যানভাসে আন্তরিকতার সাথে বলা যায় তবে তা যে কোনো বাধা যে কোনো বাজেটের সমালোচনাকে অতিক্রম করতে পারে। এবং চলচ্চিত্রটি অ্যানালগ এবং ডিজিটাল পদ্ধতির এক দারুণ মিশ্রণ। এটি সম্ভবত শেষ বড় বাজেটের ব্লকবাস্টার যা এত বিশাল বাস্তব সেটের ওপর নির্ভর করে তৈরি হয়েছিল। অর্থাৎ ডিজিটাল এফেক্টস এখানে বাস্তবতাকে প্রতিস্থাপন করার জন্য ব্যবহার করা হয়নি, বরং তাকে আরও প্রসারিত করার জন্য ব্যবহার করা হয়েছিল। আর আমার মনে হয় এ কারণেই 2 দশকেরও বেশি সময় পরেও সিনেমাটি দেখতে এত বাস্তব আর হৃদয়স্পর্শী মনে হয়। একদম ঠিক। সবশেষে আমাদের শ্রোতাদের জন্য ভাবনার একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, সিনেমার একটি মুছে ফেলা দৃশ্যে দেখা যায় বৃদ্ধা রোজ নেকলেসটি ফেলার ঠিক আগে ব্রক লবের চরিত্রটি তাকে দেখে ফেলে এবং নেকলেসটি নিজের হাতে নিয়ে এক মুহূর্তের জন্য দেখে। ও, এই দৃশ্যটা তো আমি দেখিনি। হ্যাঁ, এটা চূড়ান্ত চলচ্চিত্রে রাখা হয়নি। আমরা শুধু দেখি রোজ একা গিয়ে নেকলেসটা ফেলে দিচ্ছে। এটা আমাদের ভাবায় গল্প বলার ক্ষেত্রে যা দেখানো হয় না বা যা বলা হয় না তা কি কখনো কখনো দেখানো বা বলা কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে।